হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে নতুন করে চাকরির নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। প্রায় 400 জন ক্যান্ডিডেটের প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিলেন। শুধুমাত্র পিটিশনাররা, এই 400 জন পিটিশনার, তারা শিক্ষক পদে চাকরির নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব কারা কারা নতুন করে চাকরি পেতে চলেছেন। এই 400 জন ক্যান্ডিডেটরা অ্যাকচুয়ালি কারা, কোন কোন ক্যান্ডিডেট, কেন তাদের চাকরির নির্দেশ দিলেন, কোন গ্রাউন্ডে তাদের চাকরি হবে, কত দিনের মধ্যে তারা নিয়োগ পেতে চলেছেন, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই 400 জন ক্যান্ডিডেটকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার জন্য অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে শুধুমাত্র এই মামলার সঙ্গে যারা জড়িয়ে ছিল, শুধুমাত্র যারা পিটিশনার ছিল, একমাত্র তারাই এই মামলাতে নতুন করে চাকরি পেতে চলেছেন। সেই অর্ডার কপি আমরা বিস্তারিত দেখব। অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করলেন আমরা জানি। 2009 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য বিভিন্ন জেলা ভিত্তিক যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়োগের বেশ 4টি জেলা নিয়োগ আটকে ছিল। সেখানে দেখা গেছিল যে হাওড়া জেলার জন্য নিয়োগ প্রক্রিয়াও আটকে ছিল। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মালদা জেলায় নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেও হাওড়া জেলার নিয়োগ প্রক্রিয়া কিছুটা বাকি ছিল। সেই মামলাটির এই দিন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি নির্দেশ দিলেন এবং তার অর্ডার কপি প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব সেই অর্ডার কপির মধ্যে বিস্তারিত কি কি নির্দেশ দিলেন এবং কারা কারা নতুন ভাবে চাকরি পেতে চলেছেন এবং কবে থেকে কবে পর্যন্ত পিটিশনার ফোন করা হচ্ছে, সমস্ত ডেডলাইন তিনি কি কি উল্লেখ করলেন, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে যাব। তো প্রথমেই আমরা 2009 সালে যে রিক্রুটমেন্টের প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন প্রদান করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নোটিফিকেশনটার মধ্যে কি কি উল্লেখ করেছিলেন বিস্তারিত আমরা একবার দেখে নেব। যেটা বলা হচ্ছে, ইন মডিফিকেশন অফ দ্য আর্লিয়ার প্রফেশনাল লিস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার 2009 এই টিচার রিক্রুটমেন্ট রুল সেটাকে পাবলিশড হয়েছিল। অর্থাৎ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন পাবলিশড হয়েছিল এবং সেটাকে ডিসপ্লে করা হয়েছিল ইন দ্য অফিস নোটিশ বোর্ড অন 23/4/2010 সালে। অর্থাৎ 23শে এপ্রিল 2010 তারিখে এই একটা শিক্ষক নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। It is hereby notified that a revised and final list of candidates eligible as per rules for written test to be held on 20 জুন 2010 সালে। অর্থাৎ এই 2010 সালের জুনের 20 তারিখে এই রিটেন টেস্ট পরীক্ষা হয়েছিল। অর্থাৎ শিক্ষক নিয়োগের যে নতুন পরীক্ষা, সেই নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষা হয়েছিল, সেই রিটেন টেস্ট সেটা নেওয়া হয়েছিল 20 জুন 2010 সালে। has been published and will be displayed in the website, অন্য ওয়েবসাইটে dpschoura.com এই ওয়েবসাইটটা রয়েছে অন অ্যান্ড ফ্রম 20/5/2010 তারিখে। এই 20 মে তারিখে কি প্রকাশ করা হয়েছিল যেটা জানা যাচ্ছে, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কস ফর এলিজিবিলিটি অ্যাপিয়ার্ড। অর্থাৎ 2009 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ছিল, যে মাধ্যমিকের যে মার্কস ছিল, সেই মার্কসের উপর বেস করে যে ভ্যাকেন্সিটা থাকে, সেই ভ্যাকেন্সির উপর নির্ভর করে একটা কাট অফ নির্ধারণ করা হয় এবং মাধ্যমিকের মার্কসের উপর বেস করে সেই কাট অফ নির্ধারণ করা হয় এবং সেই কাট অফের উপরে যাদের মার্কস থাকে তারাই একমাত্র এই রিটেন টেস্টে বসতে পারতো। তো সেই হিসেবে বিভিন্ন কাস্ট ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ সেরকম কাট অফ নির্ধারণ করা হয়েছিল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, হিন্দি এবং উর্দু মিডিয়ামের জন্য কাট অফ নির্ধারণ করা হয়েছে। এখানে জেনারেল রয়েছে, এসসি, এসটি, ওবিসি, পিএইচ বেঙ্গলি, পিএইচ হিন্দি, পিএইচ উর্দু মিডিয়ামের জন্য কাট অফ নির্ধারণ করা হয়েছে। তো আমরা দেখে নেব, প্রথম বেঙ্গলি মিডিয়ামের জন্য জেনারেল ছিল 67.625, এসসিদের জন্য 55.375, এসটিদের জন্য 32.55, ওবিসিদের জন্য 63.5 এবং পিএইচ বেঙ্গলিদের জন্য 44.556। এভাবে কিন্তু সব কাট অফ নির্ধারণ করা হয়েছিল। এবার আমরা দেখে নেব যারা পিটিশনার রয়েছেন তাদের মার্কস কত ছিল, মাধ্যমিকের মার্কস কেমন পার্সেন্টেজ ছিল। দ্য প্রাইমারি টিচার ফর রিক্রুটমেন্ট টেস্ট 2009 যে রিক্রুটমেন্ট টেস্ট হয়েছিল তার জন্য যে কাট অফ নির্ধারণ করা হয়েছিল, ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছে তাদের পার্সেন্টেজ কত ছিল। দ্য পার্সেন্টেজ অর মার্কস অফ পিটিশনার যারা ছিল ইন মাধ্যমিক এক্সামিনেশন আর স্টেটেড হিয়ার ইন বিলো, যেখানে নিম্নলিখিত পিটিশনার 1 2 3 4 করে এভাবে দেওয়া রয়েছে এবং তার কাস্ট ক্যাটাগরি রয়েছে এখানে। তো প্রথম পিটিশনার যিনি রয়েছেন জেনারেল কাস্টের, তো জেনারেল কাস্টে তার যে মাধ্যমিকের স্কোর রয়েছে 68.777, যেখানে ডিপিএসসি নির্ধারিত যে কাট অফ ছিল 67.625। তার ফলে এই ক্যান্ডিডেট কিন্তু সেই কাট অফ থেকেও বেশি নাম্বার পেয়েছিল। তা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি বা চাইল্ড টেস্ট দিতে দেওয়া হয়নি।
পিএইচ ক্যাটাগরি যে পিটিশনার 55% রয়েছে এখানে, যার কাট অফ ছিল 44%। এসসি ক্যাটাগরি যে পিটিশনার তার রয়েছে 60%, যেখানে কাট অফ নির্ধারণ করা হয়েছিল 55%। এভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেক পিটিশনার তার কাস্ট এবং ক্যাটাগরি অনুযায়ী যে কাট অফ নির্ধারণ করা ছিল প্রত্যেকের কিন্তু তাদের মার্কস বেশি রয়েছে, অথচ তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 20টা পিটিশনের ডিটেলস, তার কাট অফ কে কত ছিল সেগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এবং তারা যে কাট অফ নির্ধারণ করেছিল ডিপিএসসি, সেই ডিপিএসসি থেকে এদের মার্কস বেশি ছিল। এবার আমরা সরাসরি চলে যাব অর্ডার কপির মূল বক্তব্য, যেখানে উল্লেখ করা হয়েছিল শুধু শুধু মূল পয়েন্টগুলোকে আমরা একবার দেখে নেব। তো অর্ডারের মূল যেটা বক্তব্য রয়েছে, দ্য ফ্যাক্টস অফ দ্য কেস আর দ্যাট এ রিক্রুটমেন্ট প্রসেস দ্যাট ওয়াজ ইনিশিয়েটেড সামটাইম ইন দ্য ইয়ার 2009। 2009 সালে এই যে হাওড়া ডিপিএসসি, বাই দ্য হাওড়া ডিপিএসসি তারা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছিল, অর্থাৎ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন প্রদান করেছিল। And written examination already conducted thereunder came to be cancelled by an order dated June 21, 2012 passed by the governor। যেটা বলা হচ্ছে যে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা কন্ডাক্ট করে ফেলেছিল, গ্রহণ করে ফেলেছিল, তারপরে 21শে জুন 2012 তারিখে গিয়ে সেই পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়েছিল। দ্য রিটেন এক্সামিনেশন ওয়াজ টু বি কন্ডাক্টেড de novo, অর্থাৎ রিটেন টেস্ট যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু এই হাওড়া ডিপিএসসি তারা কন্ডাক্ট করে ফেলেছিল। এখানে দুটো বিষয়কে উল্লেখ করা হয়েছে, যেটা জানা যাচ্ছে রেগুলারিটিস আর টু ফোল্ড। যেটা বলা হচ্ছে প্রথম নম্বর অপশনে, পারসনস হু ডিড নট সিট ইন দ্য রিটেন এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2009 ওয়ার অ্যালাউড টু সিট ইন দ্য de novo এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2012। অর্থাৎ 2009 সালে রিটেন টেস্টে যাদেরকে অ্যালাউ করা হয়নি, যাদেরকে বসতে দেওয়া হয়নি, তাদের 2012 সালে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই পরীক্ষাতে অ্যালাউ করা হয়েছিল বা বসতে দেওয়া হয়েছিল। 2 নম্বরে যেটা জানা যাচ্ছে, পারসনস হু আর নট কোয়ালিফাইড টু সিট ইন দ্য এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2009। অর্থাৎ হাওড়া ডিপিএসসি 2009 সালে যে পরীক্ষাটা নিয়েছিল সেখানে তারা যে কাট অফ নির্ধারণ করেছিল সেই কাট অফের উপর বেস করে কিছু ক্যান্ডিডেটকে তাদেরকে কোয়ালিফাই করেনি, তাদের কাট অফ মার্কস বেশি থাকা সত্ত্বেও। And sat in such examination were allowed to once again sit in the de novo examination। পরবর্তীতে তাদেরকে এক্সামিনেশনের জন্য অ্যালাউ করা হয়েছিল। Several of such recently candidates were impaneled, অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা ইম্প্যানেল হয়েছিল পরবর্তী পরীক্ষা দিয়ে, এবং সেই সঙ্গে ইস্যুড লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট বাই ডিপিএসসি হাওড়া, সেই সঙ্গে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়েছিল। সমস্তটাই হাওড়া ডিপিএসসির মাধ্যমে কন্ডাক্ট করা হচ্ছিল। এই দিনের মাননীয় বিচারপতি অর্থাৎ কোর্ট এবং বিভিন্ন কাউন্সিল যারা ছিল, অর্থাৎ বিভিন্ন রেসপন্ডেন্ট এবং পিটিশনার যারা ছিল, সবাইকে যে শুনানির পর কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশন গুলো পরপর দেওয়া হয়েছে। তো প্রথম যে অবজারভেশনটা রয়েছে 1 নম্বরে উল্লেখ করা হয়েছে, যেটা বলা হচ্ছে অল রিট পিটিশনস ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2012। অর্থাৎ সমস্ত যে পিটিশন গুলো করা হয়েছে, সমস্ত যে মামলাগুলো করা হয়েছে সেটা রিক্রুটমেন্ট প্রসেস 2012 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস বা পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাকে কেন্দ্র করে এই রিট পিটিশন গুলো করা হয়েছে। তবে এই রিট পিটিশন গুলো কোন পর্যন্ত সময় পর্যন্ত গ্রহণ করা, কোন সময়ের লিমিট বেঁধে দেওয়া হয়েছে যে পিটিশন হওয়ার জন্য, অর্থাৎ একটা টাইম লিমিটের পর গিয়ে আর কোন রকম ভাবে পিটিশন এই মামলার সঙ্গে যুক্ত হওয়া যাবে না, তার টাইমলাইন বেঁধে দিয়েছিলেন। কি বলা হচ্ছে, আনটিল মার্চ 31, 2024, অর্থাৎ 2031 মার্চ পর্যন্ত 2024 সালের এই তারিখ পর্যন্ত শ্যাল বি এন্টারটেইন। এই তারিখের পর থেকে কোন রকম ভাবে এই মামলার সঙ্গে আর যুক্ত হওয়া যাবে না বা পিটিশনার হওয়া যাবে না। তার আগে পর্যন্ত যারা যুক্ত হয়েছে বা পিটিশনার হয়েছে একমাত্র তারাই এই চাকরিতে বা এই শিক্ষকতার নির্দেশ তাদের আসছে বা তাদের জন্যই এই অর্ডারটি কার্যকরী হবে। বি নম্বরে যেটা বলা হচ্ছে, ইচ অফ দ্য পিটিশনার্স ইন দ্য aforesaid রিট পিটিশনস shall be entitled to appointments as successfully impaneled candidate in the recruitment process for the year 2009, যেটাকে রিকন্ডাক্টেড ইন ইয়ার 2012 সালে রিকন্ডাক্ট করা হয়েছিল আন্ডার দ্য হাওড়া ডিপিএসসি অ্যাজ ডিরেক্টেড ইন দ্য অর্ডার ডেটেড জুন 9, 2023 সালে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে 2023 সালের জুনের 9 তারিখে অর্ডার একটা এসেছিল যে 2009 সালে যে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছিল সেই পরীক্ষাটাকে 2012 সালের পরীক্ষাটাকে কন্ডাক্ট করার জন্য, এবং এই তারিখে এসে সেই সমস্ত 2012 সালে যারা পাস করেছিল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে, কেননা সেই সময় হাওড়া এবং অন্যান্য 4টি জেলার ডিপিএসসি গুলোতে প্যানেলগুলো আটকে ছিল। তো 2012 সালে যারা সাকসেসফুল হয়েছিল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল, যারা তাদেরকে ইম্প্যানেল করার নির্দেশ দিয়েছিল, যারা ইম্প্যানেল হয়েছিল তাদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবং আরো কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছে, দেয়ার অ্যাপয়েন্টমেন্টস উইল বি ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ যেদিন থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই ডেট থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট কার্যকরী হবে, ইফেক্টিভ হবে। এবং আরো কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে দে শ্যাল নট হ্যাভ এনি ক্লেম, তারা কখনোই ক্লেম করতে পারবে না। কি ক্লেম করতে পারবে না, টুয়ার্ডস এনি
এরিয়ার সিন্স 2012 সাল থেকে টিল ডেট, অর্থাৎ আজকের ডেট পর্যন্ত থেকে আজকের ডেটে দাঁড়িয়ে 2012 সাল থেকে তারা কখনোই এরিয়ার দাবি করতে পারবে না। এরিয়ার বলতে যেহেতু এই প্যানেলটা 2012 সালে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আজ 2024 সালে সে রিক্রুটমেন্ট হচ্ছে কোর্টের অর্ডারের উপর নির্ভর করে হচ্ছে, সেহেতু 2012 সাল থেকে আজকের এই 24 সাল পর্যন্ত যে মাসগুলো অতদিন ধরে অতিবাহিত হয়ে গেছে সেই মাসগুলো তারা টাকার ডিমান্ড করতে পারবে না, আইদার মনিটারি অর ন্যাশনাল, অর্থাৎ কোন রকম ভাবে অর্থনৈতিক দাবি তারা করতে পারবে না এবং কোন রকম নোশনাল ইফেক্ট তারা দাবি করতে পারবে না। অর্থাৎ তারা যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেদিন থেকে একমাত্র দাবি করবে, তাদের সেদিন থেকেই টাকার দাবি করতে পারবে বা স্যালারির দাবি করতে পারবে। তার আগে থেকে কোনো রকম ভাবে কোনো নোশনাল ইফেক্ট থেকে শুরু করে সার্ভিসের যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেই কোনো রকম ইফেক্ট তারা কিন্তু দাবি করতে পারবে না। এবং আরো যেটা বলা হচ্ছে, দ্য পিটিশনার্স লেন্থ অফ সার্ভিস অ্যান্ড টার্মিনাল বেনিফিট শ্যাল বি ক্যালকুলেটেড ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্টস টু ইজ অফ দেম, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তারপর থেকে তার যে রিটায়ারমেন্ট ডেট হবে সেই ডেট থেকেই কিন্তু কার্যকরী করা হবে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের ডেট থেকে শুরু করে তার বয়স যখন 60 বছর হবে সেই ডেটে গিয়ে যেদিন ফুলফিল হবে সেদিনই তিনি রিটায়ার করবেন, তার আগে থেকে কোনো ইফেক্ট দাবি করতে পারবে না, বা এই সময়ের মধ্যে তিনি যা ইফেক্ট পাওয়ার পাবেন, বাকি আগে পরে কোনো রকম ভাবে কোনো রকম বেনিফিট দাবি করতে পারবেন না, বা অ্যাপয়েন্টমেন্টের ডেট থেকেই রিটায়ার করবেন সেই পর্যন্তই তার সার্ভিস লেন্থ হবে। It is expected that filing up 151 vacancies shall be completed within a period of 1 month from the date, অর্থাৎ এক মাসের মধ্যে 151টি ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছিল। দ্য ব্যালেন্স অ্যাপয়েন্টমেন্ট লেটার ইফ এনি, যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতে বাকি থেকে থাকে, শ্যাল বি ইস্যুড অ্যাজ অ্যান্ড হোয়েন ভ্যাকেন্সিজ শ্যাল অ্যারাইজ, অর্থাৎ বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়ে থাকবে তখন তাদের জন্য যে ভ্যাকেন্সিটা পরবর্তীতে ক্রিয়েট হবে, যখন ভ্যাকেন্সিটা আসবে তখন তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে তাদের কাছে ভ্যাকেন্সি নেই সেহেতু 151 জন ক্যান্ডিডেট প্রথম দিকে যারা রয়েছেন তারা কিন্তু 151 জন পেয়ে যাচ্ছেন। পরবর্তী এই 400 জনের মধ্যে থেকে যারা বাকি পড়ে থাকবেন তারা কিন্তু পরবর্তীতে ভ্যাকেন্সি ক্রিয়েট হলে তারা চাকরিতে জয়েন করতে পারবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। ইট ইজ মেড অ্যাবসলিউটলি ক্লিয়ার দ্যাট, একটা বিষয় এখানে পরিষ্কার যে দিস অর্ডার ইজ পাসড ইন ভেরি স্পেশাল ফ্যাক্টস, অর্থাৎ খুব বিশেষ গুরুত্বপূর্ণ এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই অর্ডারটি দিতে হচ্ছে, একটা বিশেষ স্পেশাল ফ্যাক্টের উপর বেস করে এই অর্ডারটিকে দিতে হচ্ছে, আর এই কেসের উপর বেস করে বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে করতে হচ্ছে। ইট শ্যাল নট বি ট্রিটেড, এটাকে ট্রিট করা হবে না অ্যাজ এ প্রেসিডেন্ট ইন এনি রিট পিটিশন ফাইল আফটার মার্চ 31, 2024, অর্থাৎ 2024-এর 31শে মার্চের পর থেকে কোনো রকম রিট পিটিশন, নতুন করে কোনো রিট পিটিশন হলে সেগুলোকে কোনো রকম ভাবে গ্রহণ করা হবে না। অর্থাৎ কলকাতা হাইকোর্ট পরিষ্কার এখানে নির্দিষ্ট করে দিচ্ছে যারা এই মুহূর্তে পিটিশনার হিসেবে যুক্ত রয়েছেন একমাত্র তারাই চাকরিটা পাবেন। পরবর্তীতে এসে কোনো রকম ভাবে অভিযোগ জানালে বা মামলা করলে সেই মামলাগুলো কোনো রকম ভাবে কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে না। ইনফ্যাক্ট নো ফার্দার রিট পিটিশন, পরবর্তীতে কোনো রকম রিট পিটিশন হবে না আফটার মার্চ 31, 2024, 2024-এর এই 31শে মার্চের পর কোনো রকম ভাবে আর রিট পিটিশন গ্রহণ করা হবে না। শ্যাল বি এন্টারটেইন ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ইয়ার 2009 অফ দ্য ডিপিএসসি হাওড়া, অর্থাৎ হাওড়া ডিপিএসসির উপর যে রিক্রুটমেন্ট প্রসেসের অর্ডার তারা দিচ্ছেন, 2009 যে রিক্রুটমেন্ট প্রসেসের অর্ডার তারা দিচ্ছেন, এই অর্ডারের উপর বেস করে এই নিয়োগে প্রক্রিয়ায় আর কোনো রকম ভাবে 31শে মার্চ 2024 তারিখের পর কোনো রকম ভাবে রিট পিটিশন গ্রহণ করা হবে না বা আর কাউকে চাকরি দেওয়া হবে না। শুধুমাত্র রিট পিটিশন যারা রয়েছেন, রিট পিটিশনার যারা রয়েছেন তারাই একমাত্র চাকরি পাবেন। তো এই মামলাটাতে টোটাল 400 মতো রিট পিটিশনার রয়েছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে নতুন করে চাকরি পেতে চলেছেন। তো দীর্ঘদিনের বঞ্চনার একটা অবসান ঘটতে চলেছে। প্রায় 400 জন ক্যান্ডিডেট পিটিশনার তারা কিন্তু নতুনভাবে চাকরি পেতে চলেছিলেন হাওড়া ডিপিএসসিতে। তো এই মুহূর্তের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।